আসসালামু আলাইকুম। বুক আর্থ আয়োজিত সাহিত্য আড্ডায় আজকে আমি কথা বলতে এসেছি। বুক আর্থ একটি অনলাইন বই বিপণী বিতান। বুক আর্থ বলতে মূলত বইয়ের পৃথিবী বোঝায়। অতি অল্প সময় শুরু করলেও বুক আর্থ ইতিমধ্যেই জনপ্রিয় একটি অনলাইন বই প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। বুক আর্থের আজকের আয়োজনে আমাকে অতিথি করা হয়েছে। আমি বুক আর্থের সাথে যারা জড়িত আছে প্রত্যেককে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শুরু করছি। যারা এর সাথে জড়িত আছে, যারা এটাকে সামনে নিয়ে যাচ্ছেন, যেটা বুক আর্থকে সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় ব্যস্ত, তাদের প্রত্যেকে যারা আছেন আমার পরিচিত যারা প্রত্যেকেই তরুণ, এবং আমার বিশ্বাস এটা একদিন 1 নম্বর বই বিপণী প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে যাবে সারা পৃথিবীময়। ইতিমধ্যে যারা অনেকেই সাহিত্য নিয়ে কথা বলেছে, সাহিত্য আড্ডায় অনেকের কথা শুনেছি। বুক আর্থ আমাদের বোম্বাই হোমস আয়োজিত যে বই রিভিউ প্রতিযোগিতা দিয়েছে, 3টি বইয়ের উপর বই রিভিউ প্রতিযোগিতা হবে। একটা আমার নদীর নাম যমুনা উপন্যাস, নাহিদা শাফি আফার জাদুটাঙ্গ বিবর্ণ বিষাদেরা, কবি রুদ্রাক্ষ রায়হানের দৈনিক সুখ সংবাদ। এই 3টি বই নিয়ে অলরেডি রিভিউ শুরু হয়ে গেছে। অনেকেই রিভিউ পাঠাচ্ছেন এবং যারা রিভিউ লিখতেছেন অতি দ্রুত রিভিউ পাঠিয়ে দেবেন, এই আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যেই প্রত্যয় হাসান দাদা জয়েন করেছে, শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে, আপনাকেও শুভেচ্ছা। আমি সাহিত্য নিয়ে কথা বলার মতো, আসলে সাহিত্য তো বিশাল জিনিস। সাহিত্য এক বিশাল জিনিস, বিশাল একটা বিষয়। এটা নিয়ে কথা বলার আসলে যোগ্যতা আমার আছে কি না সেটা নিয়ে আমি চিন্তিত। বুক আর্থ শুভেচ্ছা জানিয়েছি ইতিমধ্যে। যারা জয়েন করেছেন প্রত্যেককে শুভেচ্ছা। সাহিত্য এক বিশাল সমুদ্র। আমরা লেখালেখি যারা করি, আমরা আমাদের জায়গা থেকে, আমাদের অভিজ্ঞতা থেকে, আমাদের শব্দ ভাণ্ডার থেকে, আমাদের শব্দ পরিচিতি থেকে, আমাদের শব্দ চয়নের যে ক্ষমতা বা আমাদের শব্দ ভাণ্ডার যতটুকু সমৃদ্ধ, তার উপরই ভিত্তি করেই আমরা এক জায়গায় আমরা দাঁড়াচ্ছি, লিখতেছি। এখন সাহিত্য যে বিশাল বিষয়। সাহিত্য একটা কম্পিউটারের যেমন নানান রকমের সফটওয়্যার থাকে, সাহিত্যেরও নানান রকমের অধ্যায় থাকে। লোকসাহিত্য, কবিতা, গান সাহিত্য, তারপরে কবিতা, ছড়া, প্রবন্ধ, নিবন্ধ, একজন এক জায়গায় দাঁড়িয়ে আছে। এবং আমাদের যারা অগ্রজ ছিলেন, তারা একজন কবি, একজনের তারপরও অনেকের অনেক উপন্যাস আছে, গল্প গ্রন্থ আছে, গল্প সমগ্র আছে, কবিতা সমগ্র আছে। আমরা সাহিত্য চর্চা যারা করি, আমাদের যার অবস্থান থেকে যার শব্দ ভাণ্ডার উজাড় করে আমরা
লেখার চেষ্টা করি। মূলত আসলে সাহিত্য আমাদের নির্ভর করে সাহিত্য রচনা করতে যেটা প্রয়োজন, প্রচুর পরিমাণে পড়া, শব্দের সাথে পরিচিতি এবং গল্প, সমাজের টানাপোড়েন, রাজনৈতিক টানাপোড়েন, ক্রাইসিস, এই সামগ্রিক সে একটা বিষয়। প্রেম, ভালোবাসা, বিরহ, সব কিছুর সমন্বয়ে, সব কিছু মিলিয়েই আমাদের সাহিত্য, আমাদের কৃষ্টি কালচার, আমাদের আবহাওয়া, আমাদের প্রাকৃতিক পরিবেশ। আমরা আসলে এই যখন সাহিত্য নিয়ে কথা বলতেছি, আসলে যারা সাহিত্য করি, মানে এই সাহিত্যটা যারা সিনেমা বানায়, যারা নাটক বানায়, যারা গান করে, শিল্প সংস্কৃতির সাথে সাহিত্য শিল্প সংস্কৃতির গোড়া বলা যায়, শিকড় বলা যায়। আপনি যেটাই বলেন, আপনি একজন সিনেমা পরিচালক, আপনার সাহিত্য নির্ভর চলচ্চিত্র যতগুলো সারা পৃথিবীতে সেগুলো সমাদৃত। এবং আমার তো মনে হয় যতগুলো চলচ্চিত্র নোবেল, যতগুলো চলচ্চিত্র সর্বোচ্চ পর্যায়ে অস্কার পর্যন্ত গেছে, বেশিরভাগ চলচ্চিত্র সাহিত্য নির্ভর ছিল। তাছাড়াও অন্য ভিন্ন কিছু ছিল, সেটা অন্য কথা। কিন্তু সাহিত্য, নাটক, চলচ্চিত্র, শিল্প সংস্কৃতি, প্রত্যেকটা অধ্যায়ের মূল ভিত্তি হলো সাহিত্য। কবিতার উপর গান, কবিতা দিয়ে গান হচ্ছে, কবিতা দিয়ে টেলিফিল্ম হচ্ছে, চলচ্চিত্র হচ্ছে, গল্প দিয়ে চলচ্চিত্র হচ্ছে। সাহিত্য নির্ভর চলচ্চিত্রই পৃথিবী জুড়ে সমাদৃত। আমরা আমাদের যে বাস্তব অভিজ্ঞতা, আমাদের যে শৈশব, কৈশোর, ছেলেবেলা, আমাদের এই যে বেড়ে ওঠা, আমাদের বাস্তব অভিজ্ঞতা, সব কিছুর সংমিশ্রণে, সব কিছুর একটা যে আমাদের অভিজ্ঞতার সব কিছুরই একটা সংমিশ্রণে যদি আমি আমার একটা লেখা তৈরি করতে পারি, আমার দেখা, আমার অভিজ্ঞতার যে প্রতিফলনগুলো, বাস্তব অভিজ্ঞতা, সেগুলো হবে জীবন ঘনিষ্ঠ সাহিত্য। আমি যেমন আমার বেড়ে ওঠা প্রত্যন্ত যমুনা, সিরাজগঞ্জের কাজীপুরের যমুনার চরে, এখানে মানুষের যে যমুনার সাথে যুদ্ধ, নদী ভাঙনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার যে প্রাণপণ যুদ্ধ, এটা আমি সামনে থেকে দেখেছি। এটার হয়তো আমি একজন কুশীলব। আমার চোখের সামনে দেখেছি তখন বাদামালা নৌকা যেত। হ্যাঁ, আমরা ওই যে কিনারে দাঁড়িয়ে বলতাম, বাদামালা নাও, পান খেয়ে যাও, এরকম বলতাম। ওই যে বাদামওয়ালা না বলতে পালতোলা নৌকা, তারপরে গুণ টেনে নিয়ে যেত, দাঁড় বাইতো। তারপরে ধীরে ধীরে মেশিন চালিত নৌকা, ইঞ্জিন চালিত নৌকা, তারপর একটা ধীরে ধীরে আধুনিকতার ছোঁয়া আসতেছে। কিন্তু যমুনায় আছে, এখনও করালগ্রাসী, এখনও ভাঙে। দুই পারে হয়তো ভাঙন রোধের জন্য কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এখন ভাঙছে। চর তো ভাঙেই আজীবন। আমার সাথে জয়েন করেছে পদ্মরাগ বিথি, একজন কবি, সাহিত্য শিল্পের অংশ। শুভেচ্ছা, তোমাকেও শুভেচ্ছা। আরও যারা জয়েন করেছে, এমডি ডলার হোসেন জয়েন করেছে, আপনাকে ধন্যবাদ। আমি পাশ্চাত্যের বই পড়ব, দেশের বই পড়ব,
পার্শ্ববর্তী রাষ্ট্রের বই পড়ব, অসংখ্য বই পড়ব। বই পড়ে আমার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করব, শব্দের সাথে পরিচিত হব, এই শব্দের সাথে পরিচিত হব। বাট আমার অভিজ্ঞতা, আমার যে জীবন ঘনিষ্ঠতা, আমার জীবনে ঘটে যাওয়া যে বাস্তব ঘটনা, এই বাস্তব ঘটনা আমার এই শব্দ ভাণ্ডার উজাড় করে যদি আমি লিখতে পারি, সেটা হবে কালজয়ী সাহিত্য, কালজয়ী কবিতা, মানে কালজয়ী কিছু। আমাকে আমার লেখার ভিতরে আমাকে থাকতে হবে। আমার অভিজ্ঞতা, আমার বাস্তবতা, আমার এই যে জীবন ঘনিষ্ঠতা আমার লেখালেখির মধ্যে থাকতে হবে। যেমন আমি তো শুরু করেছি আমার যমুনার কথা বলে। আমার ইতিমধ্যে এবারে বইমেলায়ও একটা উপলক্ষে হাওলাদার প্রকাশনী থেকে আমার উপন্যাস নদীর নাম যমুনা ইতিমধ্যেই বের হয়েছে। বুক আর্ট সহ রকমারি বিভিন্ন অনলাইনে পাওয়া যাচ্ছে, আপনারা বইটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। তাছাড়াও বোম্বাই হোমস আয়োজিত যে বুক রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই বইগুলোও আমরা বুক আর্ট থেকে পাবো। তাছাড়া এবং বুক আর্ট মূলত বই বিপণী প্রতিষ্ঠান, যারা ইতিমধ্যেই তাদের সামর্থ্য এটা কতটুকু সেটা দেখাতে সমর্থ হয়েছে। তো আপনারা নদীর নাম যমুনাও এই বুক আর্ট থেকে নিতে পারবেন। যে বোম্বাই হোমস আয়োজিত যে প্রতিযোগিতা, বইগুলোর নাম আমি আবার বলছি। আমার নদীর নাম যমুনা উপন্যাস, নাহিদা আশরাফি আপার জাদুট্রাঙ্গ বিবর্ণ বিষাদেরা গল্পগ্রন্থ, এবং কবি রুদ্রাক্ষ রায়হানের দৈনিক সুখ সংবাদ, এই তিনটি বই আপনারা বুক আর্ট থেকে পাবেন। বুক আর্টের যে আমার পরিচিত যারা আছে তাদের মধ্যে শব্দনীল দাদা, তিনি, তারপরে পদ্মা হাসান দাদা আছে, অনেকেই আছে। দাদা লিখেছে যে দাদা দারুণ লাগছে আপনাকে, ভাইয়ের চোখে দারুণই লাগে, এইটা অস্বাভাবিক কিছু না। তো যেটা থেকে শুরু করেছিলাম, আমার নদীর নাম যমুনা ছাড়াও আমার যমুনা নিয়ে আরেকটা বই আছে, দুঃখ সুখের যমুনা, এটা কবিতার বই, টাইমলাইনের কবিতা। এইটা টিডি প্রকাশনী থেকে বের হয়েছিল। টাইমলাইনের কবিতা মাইবম সাধন দাদার। আমার টাইমলাইনে যে পোস্ট দিয়েছিলাম বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন সময়কে কেন্দ্র করে বিভিন্ন, যেমন আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি একজনের একটা পোস্টে একটা বানান ভুল ছিল, ভুলটা আমি ওই পোস্টে না দিয়ে ইনবক্সে লিখে দিয়েছিলাম যে দাদা এই বানানটা এইরকম করে দিলে ভালো হয়। আমি দেখলাম উনি সাথে সাথে আমাকে আনফ্রেন্ড ব্লগ মেরে দিলেন। তো তারপর আমি একটা তাকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম যে যৌক্তিক দ্বিমত, যেটা এবং সাধন দাদা অনেকগুলো আমার পোস্ট, টাইমলাইনের পোস্ট তিনি এই বইটাতে দিয়ে, এবং টাইমলাইনের কথা দেওয়ার কথা ছিল, তিনি এটা টাইমলাইনের কবিতা আকারে দিয়েছিলেন। যৌক্তিক দ্বিমত মানে বিরোধিতা না, সংশোধিত হতে পারে কিংবা সংস্কার, পরিমার্জন যুগোপযোগী, রুচিশীল বা মানানসই। দ্বিমত পোষণ শত্রুতা নয়, বরং বন্ধুতা, হতে পারে পরিপূরক, সহায়ক বা সহযোগী। আসন দ্বিমত ঘোষণ করি, সব বিষয়ে না, একান্ত ভেবে চিনতে, নামতা কষে নিশ্চিন্তে, আমার মতো না, সমাজের মানুষের মতো করে। এরকম অসংখ্য পোস্ট 64টা পোস্ট, তিনি 100 পোস্টের মধ্যে 64টা পোস্ট এই বইটা করেছিলেন, এবং একটা নোটিফিকেশন এখানে দেওয়া আছে 64। এটা বইটা প্রচ্ছদ করেছেন লিমন মেহেদি। দুঃখ সুখের যমুনা, এটা ধানসিঁড়ি প্রকাশনী থেকে এসেছে। প্রকাশক আমার শ্রদ্ধেয় জনাব সুলতান মাহমুদ রনি স্যার। বইটা অনেক ভালো করেছেন।
তাছাড়া আমার একটা বই এখানে নাই, নির্জন চরাচরে প্রথম বইটা আমার আধ ভাঙা চাঁদ। এখানে 100টা গল্পের মধ্যে থেকে এবং প্রত্যেকটা গল্প জাতীয় দৈনিকে প্রকাশিত, বাছাই করা 12টা গল্প দিয়ে একটা বই করা আধ ভাঙা চাঁদ। এটা 17 সালে বইমেলায় এসেছিল। তাছাড়া আজিরন বাবা আমার কাছে নাই। আজিরন বাবা আবারও আসতেছে, নতুন আকারে আসতেছে। মাইবাম সাধন দাদার এই যে হাওলাদার প্রকাশনী, মাকসুদ হাওলাদার দাদা ইতিমধ্যে বইটা 2-1 দিনের মধ্যে এসে যাবে এবং এটা বুক আর্টেও পাওয়া যাবে। নদীর নাম যমুনা, যেটা বলতেছিলাম, তার আগে বলি আমার উপন্যাস আজিরন বেওয়া। এটা 2017 সালে বইমেলায় এসেছিল টিউরি প্রকাশনী থেকে। আজিরন বেওয়া মূলত, আজিরন বেওয়া আমার চরপাড়ের মানুষের বিভিন্ন 50 দশকের 50 বছরের যে কৃষ্টি কালচার, যে সংস্কৃতি, চরপাড়ের নিম্ন আয়ের মানুষ যারা বছরসাল কামলা লাগতো এবং বছরসাল 1 বছরের জন্য 10,000 টাকায়, 5,000 টাকায়, 500 টাকায়, ছোটো মানুষ 500 টাকা এই কামলা লাগতো এবং তাদের একদিন ছুটি থাকতো। কার্তিক মাসে একদিন ছুটি থাকতো। ওই এই যে বিষয়গুলো এবং নিম্ন আয়ের মানুষগুলো সিলেট কাবারে যেত। সিলেট কাবার মানে 1 মাসের জন্য তারা এই কাবারে যেত। মানে এটা হাওড় অঞ্চলে, হবিগঞ্জ সিলেটের হাওড় অঞ্চলে গরমের সিজনে ধান কাটান, মানে হাওড়ে পানি ঢোকার আগে যে ধান কাটান, প্রচণ্ড রৌদ্রের মধ্যে ধান কাটতে হতো এবং ওই 3 আটি কাটলে 1 আটি দিত, এইরকম একটা চুক্তিতে। তো ওইটাতে চাইতো মানে আমার অঞ্চলে যারা নিম্ন আয়ের মানুষ, যারা এই যে নদী পাড়ের মানুষ, চরাচরের মানুষ, যারা নদী ভাঙা মানুষ, জমি জমা নদী গর্ভে বিলীন হওয়া মানুষ, ভূমিহীন, যাদের ভূমি ছিল, ভূমি থাকা মানে একজনের এমনও ছিল যে 50-60 বিঘা 100 বিঘা জমির কিন্তু জমি সব নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এই লোকগুলো যারা কামলা দিতে পারতো না, এরা সিলেট কাবারে যেত। যে একবার গেলে দেখা যেত 30 মণ 40 মণ ধান পাওয়া যেত বছরভাবে, তা যারা খাইতো, যারা কামলা দিতে পারে না, এই অনেক মোটামুটি ভালো পরিবারের লোকও যেত। কিন্তু ওইখানে একটা বিষয় ছিল যে ওখানে যে গরমে ডায়রিয়া হতো, তো ওইখানে চিকিৎসা পাওয়া যেত না, ওখানে মারা যেত, ওখানে তাদের কবর দিয়ে আসা হতো। এই যে বিষয়গুলো নদীপাড়ের মানুষের যে জীবনযাত্রা, নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা সহ স্বাভাবিক কৃষ্টি কালচারের সময়ের খেলাধুলা, গান বাজনা সব আমি আমার আজিরন বেওয়াতে উঠাই নিয়ে আসছি। আজিরন বেওয়া যারা পড়েন নাই তারা একটু পড়বেন। আজিরন বেওয়া আমার গাজীপুর, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর অঞ্চলের, পাবনা, বগুড়া, নাটোর অঞ্চলের যে 50 বছরের যে আবহ, এইটা আমি তখন উঠাই নিয়ে আসছিলাম। আর আজিরন বেওয়ার আমার তো মনে হয় আজিরন বেওয়ার ব্যাপক সাফল্যের পর একটা বই আমি এত রেসপন্স পাইছি এই বইটাতে। আমার এই বইটা আজিরন বেওয়া বইয়ের আমি 200-র উপরে 267টা বুক রিভিউ পাচ্ছিলাম এই বইটার। সবগুলো রিভিউ আমার কাছে আছে এবং সর্বনিম্ন রিভিউ ছিল 4 পাতা, 3 পাতা, 2 পাতা, এইরকম রিভিউ পাইছি। তো মানুষের মধ্যে একটা সাড়া। আমার মনে হয় আজিরন বেওয়া না পড়তে পারেন কিন্তু জানে অনেকেই। আপনি জিজ্ঞেস করেন, আজিরন বেওয়া লেখক হিসাবেই আমি পরিচিত। তারপর যমুনার এই যে যমুনার চরপাড়ে আমার বেড়ে ওঠা, এপার ওপার আমি কলেজে ভর্তি, আমার পড়াশোনা করতাম পশ্চিমপাড়ে মনসুরারি কলেজে। আমাদের এই যে দৌড়াদৌড়ি এবং প্রতিদিন সকালে ওপারে যাওয়া আবার আসা, এক পর্যায়ে মানে এই যে বাস্তবতা, আমি নিজে নৌকাডুবিতে 18 ঘন্টা পানির মধ্যে ছিলাম। 18 ঘন্টা পানির মধ্যে ছিলাম। এই 18 ঘন্টা পানির মধ্যে আমি যে নৌকা ছিলাম, বিকেল 5টায় নৌকা ডুবে গিয়েছিল, পরদিন 11টায় আমি উদ্ধার হই। 5টা থেকে পরদিন 11টা পর্যন্ত পানির মধ্যে ছিলাম। এই পানির মধ্যে থাকা অবস্থায় আমার জলের শরীরে এই যে আমার এই 18 ঘন্টার জার্নি, এই জার্নির সাথে আমার ভয় ভীতি, আমার যে অভিজ্ঞতা, আমার এই বাস্তবতা, আমি যে ওই সময়ের আমার মানসিক পরিস্থিতি, ওই সময়ের যে আমার বেঁচে থাকা, এক পর্যায়ে মনে করতাম যে আমি
মারা যাচ্ছি বা মৃত্যুর কাছাকাছি, আমি মৃত্যুর সাথে যুদ্ধ করে চলছি, বাট আমি মৃত্যুর কাছাকাছি, মৃত্যুটা আমি দেখতেছি, মৃত্যু আমার সাথে খেলা করতেছে এরকম। ওই সময় আমার কাছে ছিল আকাশের তারা, আমি তারা দেখতাম, তারার সাথে কথা বলছি। মানে আমার মনে হচ্ছে এরকম, একটা সময় এরকম মনে হয়েছে যে আমি আমি তারা দেখছি, আমার পরিবারের লোকজনই তারা দেখতেছে। হ্যাঁ, আমি তারাকে সাক্ষী রাখছি যে আমি যদি মারা যাই তুমি আমার মাকে বলে দিও যে মারা যাওয়ার আগে আমি আহ, তাকে বলে গেছি যে আমি তাকে দেখতে চাই একবার। এইরকম আমার অসংখ্য আকুতি আমি চেষ্টা করছি কাব্যিক মানে বর্ণনা দিয়ে এইটা তুলে আনতে। তো এই নদীর নাম যমুনা, এখানে মূলত আমার জলে 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 ডোবার এবং জলের শরীরে বসবাস, 18 ঘন্টা বসবাসের করুণ জীবনালেখ্য। এবং তখনকার এটা আমি আজীবন ব্যাহতে জানতে পারি নাই মানুষের যে এই যমুনা চরপাড়ের মানুষের, সব মানুষের নাই, যে খেটে খাওয়া কিছু মানুষ যারা ছিল, যে যমুনায় মাছ মারত বা যমুনায় নৌকাডুবির, অসংখ্য নৌকাডুবির যে ঘটনা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, এই জলে ডোবার যে ঘটনা, এই ঘটনাগুলো আমি বিভিন্ন চরিত্রের মাধ্যমে উঠে নিয়ে আসছি। এবং যেমন এখানে যে নায়িকা চরিত্র, সে মানে একটা নৌকাডুবি ঘটেছিল, যে নতুন বরযাত্রী এপার থেকে বিয়ে করে ওপার যাওয়ার সময় এই বরযাত্রীরা নৌকায় ডুবে যায় এবং বর বর এবং কনের নানি মারা যায়, কনে বেঁচে থাকে, যে কোনোভাবে কোথাও উঠে ওইখান থেকে নিয়ে আসে। তো এই সবগুলো চরিত্র আমি জলে ডোবার চরিত্র। এবং আমার অঞ্চলের মানুষের যে আকুতি যমুনার নিয়ে, গাজীপুর, সিরাজগঞ্জ এবং বগুড়া, সরিষাবাড়ির কিছু অংশ, জামালপুরের কিছু অংশ, এই মানুষের যে যমুনা করালগ্রাসী আগ্রাসী ভাঙনে এবং প্লাবনে মানুষের যে ভিটেমাটি হারানোর যে আকুতি, পিতার কবর হারানো, মাতার কবর হারানো, যে একবেলা ঈদের দিন অন্তত বাবা মায়ের কবরের পাশে, আত্মীয় স্বজন ভাই বোনের কবরের পাশে স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে যে একটু মোনাজাত করবে, একটু দোয়া করবে, সেই সৌভাগ্য আমাদের মানে আমরা চরপাড়ের মানুষের নাই। এই যে করুণ করুণ এই যে আত্মকথন, যে আমি উঠে এনেছি আমার নদীর নাম যমুনাতে। আমি একটা কথা বলতে চাই, যারা আমার অঞ্চলের মানুষ, যারা চরপাড়ের মানুষ, তারা একবার পড়ে দেখবেন, আপনাদের জীবনী আমি লিখেছি। এটা পড়তে পড়তে মনে হবে যে এটা তো আমরাই করেছি, এগুলো আমরাই দেখে থেকে বড় হয়েছে, এগুলো আমরা করেছি। আপনাদের কথায় আমি লিখেছি, আমার উচ্চারণে, আমার বাস্তব অভিজ্ঞতা। আমি এখানে একটা চরিত্র, আমি অসংখ্য চরিত্র, আমি প্রত্যেকটা চরিত্রের মধ্যেই আমি আছি। এবং প্রত্যেকটা চরিত্র মনে হয়েছে যে আমার চোখে দেখা চরিত্র, এবং চোখে দেখা, শোনা এবং অসংখ্য ঘটনার একটা সংমিশ্রণ, একবার মানে সংঘবদ্ধ মানে উচ্চারণ যেটাকে বলে। ওই আমি যে নৌকায় ছিলাম 18 ঘন্টা, ওইটা 23 জন যাত্রী ছিল, বাঁশ বোঝাই নৌকা, একটা ভেজা বাঁশ ধরে আমি ভেসেছিলাম। তো ভাসতে ভাসতে আমি ভেসাবাজ বসেছিলাম, কিনারে রাত্রেই 10টা লাশ দিয়েছিল এবং পরবর্তী 16টা লাশ। আমরা 7জন জীবিত ছিলাম। 23 জনের মধ্যে 16জন মারা গিয়েছিল, আমরা 7জন জীবিত ছিলাম, 7জনের মধ্যে আমি একজন। তো পরের দিন আমি পৌঁছা পর্যন্ত আমার পরিবার জানতো যে আমি মারা গেছি, হয়তো লাশও পাওয়া যাবে না, এরকম কিছু। এই যে বিষয়, এই 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 করুণ বিষয়গুলি আমি উঠায় আনার চেষ্টা করছি। প্রত্যয় আছেন তাতে বলছে, কথা সাহিত্য তরুণ পাঠকের রেসপন্স কেমন বলে মনে করেন? হাতে গোনা কয়েকজন কথা সাহিত্যিক বাদে বা জনপ্রিয়তা তার কারণ কি বলে আপনি মনে করেন? কবিতার তুলনায় কথা সাহিত্যিক চর্চা ক্রমশ কমে যাচ্ছে। সম্মানিত অতিথির, আমার তো মনে হয় কবিতার চাইতে কথা সাহিত্যের জনপ্রিয়তা এখনো বেশি। কারণ বইমেলায় প্রচুর কবিতার বই বের হয়, সে বেচার তালিকায় শীর্ষস্থানে কথা সাহিত্য। তারপরও কবিতা
একটি ছন্দবদ্ধ প্রকাশ, কবিতা একটি তলানির প্রকাশ। আর এখন যে কথা সাহিত্য হচ্ছে সেটা মূলত পাঠক ধরে রাখার কথা সাহিত্য। ওই ওই যে ভাষার প্রাঞ্জলতার নামে অখাদ্য কুখাদ্য গল্পহীন কথা সাহিত্য, যেটার মধ্যে গল্প নাই, জীবন ঘনিষ্ঠতা নাই, সামাজিক দায়বদ্ধতা নাই, রাষ্ট্রীয় দায়বদ্ধতা নাই, অর্থনৈতিক টানাপোড়েন নাই, সত্য কথন নাই, সামাজিক স্লোগান নাই, এইরকম দায়বদ্ধতাহীন লেখা মানে কথা সাহিত্য হচ্ছে। মানে আমরা ওই একটা বিষয় আছে না যে কাউকে যদি কোনো বিব্রতকর প্রশ্ন করা হয়, উত্তর দিতে না পেরে সে ইংরেজিতে উত্তর দেয়, মানে অর্ধেক হাফ ইংলিশ হাফ বাংলায় উত্তর দিতে, যাতে মানুষ না বুঝতে পারে যে সে কী বুঝাইলো। এইরকম করেও সাহিত্য হচ্ছে। সাহিত্য মূলত আমি আমার যে উপলব্ধি, আমার যে দেখা, আমার ০ দশকের যারা সাহিত্যিক লেখালেখি করতেছেন, কথা সাহিত্যের মধ্যে যারা আছেন, আমি অনেকের ০ দশকের ৩০ লেখকের গল্পের বই পড়েছি। কিন্তু আমার দেশে, মানে আমার দেশের কথা বলতেছি, বাংলা কথা সাহিত্যে তরুণদের মানে একটু ঝোঁক কম, মানে তরুণরা বেশি কবিতার বই, তরুণদের বই আসতেছে শুনলেই দেখি কবিতার বই, গল্পের বই কম। তার কারণ হইল যে তারা গল্প পড়ে, কবিতা লেখে। আর কবিতাটা আসলে সবাই মূলত তো সবাই কবি, ভিতরে ভাব তো অনেকেরই আছে। এই যে একটা কথা আছে না যে আমরা মধ্যবিত্ত মাইন্ডের মানুষ সবাই, আমাদের মধ্যে টানাপোড়েন আছে, আমাদের মধ্যে যে মধ্যবিত্ত একটা ভাব আছে, যে কেউ না কেউ কোনো না কোনোভাবে ব্যথাহত হৃদয় নিয়ে বা বসবাস করে। মানে কোনো না কোনোভাবে কেউ ব্যবসা করে, কেউ ছোটোবেলার কোনো অভিজ্ঞতা, মানে কি যেটাকে বলে যে ছ্যাঁকা, মানে আমরা মনির খানের ক্যাসেট যেরকম মার্কেট এক সময় ইয়েতে ছিল, মানে একবারে জনপ্রিয়তার তুঙ্গে ছিল। তার কারণ হলো যে তার গানে স্যাড গান আছে, বিরহের গান আছে। বিরহটা মানুষের টানে, প্রত্যেকের মধ্যেই বিরহ আছে। আর এই কারণেই অনেকে কবি, এই কারণেই সবাই কবি। অনেকেই বলে যে কবিতা লেখে, কবিতা হয় না, নিজেকে কবি দাবি করে। কবি তো সবাই, আমি তো বলি মানুষ মূলত কবি। যে কোদাল দিয়ে জমি চাষ করে সেও কবি। হাল বোয়া দেখছেন? হাল বোয়া একবার যায়, প্রত্যেক একটার কাজ দিয়ে আরেকটার কাজ দিয়ে আবার এই দিক দেয়, মানে এই যে দোড়া যেটা দেয়, সেও কবি। ভিতরে একটা শিল্প আছে। যে কাঁথা সেলাই করে সেও কবি, যে রান্না করে সে তো মহাকবি। এই যে ভিতরে প্রত্যেকেই যে আমরা কবি, তার একটা বহিঃপ্রকাশ কবিতার বই বেশি আসে। আর কথা সাহিত্যটা ভিতরে তুমুল, মানে গল্পের মানে ভিতরে কষ্ট আছে, যুদ্ধ হচ্ছে বের হওয়ার। অনেকে বের করতে পারে না, বা অনেকের বাস্তব অভিজ্ঞতাই নাই, কিন্তু ভালো শব্দ প্রয়োগ জানে বা শব্দ ভাণ্ডার সমৃদ্ধ, গল্প লিখতেছে শুধু শব্দ মাল্য, কিন্তু গল্পের মধ্যে জীবন ঘনিষ্ঠতা সেটা নিজেকে ছাপিয়ে যাওয়ার কারণে প্রকাশ পাচ্ছে না। আরে ভাই, আমি রাস্তায় মাটি কাটছি, লিখি, সমস্যা কি? হ্যাঁ, নরেন্দ্র মোদী যদি চা বিক্রেতা হয়ে থাকে, সেইটা যদি তার বলতে সমস্যা না হয়ে থাকে, তাহলে আমি রাস্তায় মাটি কাটছি, লিখতে সমস্যা কি? আমি লিখি, হ্যাঁ, আমি উজাড় করে লিখি। লিখতে আমি দেখব, আমি আমার যে অভিজ্ঞতাগুলো লিখতে আমি এক সময় দেখব যে এক সময় আমার অভিজ্ঞতা, আমার যে বাস্তব জীবন, এটা নিয়ে আমি লিখতে থাকি। আমাকে আমার শ্রদ্ধেয় স্যার নুরুল ইসলাম স্যার, অনেকেই চেনেন, তিনি একজন সংস্কৃত মানা মানুষ।
নাটোরপাড়া। আমি ঘোড়াগাছা স্কুলের ছাত্র ছিলাম ক্লাস 3 পর্যন্ত। তো তখন উনি আমার শিক্ষক ছিলেন। একদিন আমি বলছিলাম, স্যার ভালো হতে গেলে কী করতে হবে? আমাকে তখনই তিনি বলেছেন যে এটা খাতা কিনবা, লিখতে পারো তো, হ্যাঁ, তুমি যেভাবেই লেখো প্রতিদিন কি কি করো লিখবা। তখন তো যারা 1-2-তে পড়তো তাদেরকে ওই কলাপাতায় লিখতে দিত, ধীরে ধীরে হাতের লেখা ওভাবে। কিন্তু 3-তে যারা পড়ে তারা রিডিং লিখতে পারতো। তো 2-3 দিন লেখার পরে আমি স্যারকে বললাম, স্যার তাইলে তো খারাপ কাজ করা যায় না। তো বললে যে হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারছো, তুমি যদি ভালো হতে চাও তোমার দৈনন্দিন জীবনে দৈনন্দিন কী করো, কী করেছো লেখো। বিকেলবেলা লিখতে যাও যখন তুমি বিব্রত হইবে, যে খারাপটা তো লেখা যাবে না, অন্যের যে আমচুরি করছি এটা তো লেখা যাবে না, হ্যাঁ, রাস্তায় কাটা দিচ্ছি এটা তো লেখা যাবে না, তাইলে এই জিনিসগুলো তো দেওয়া যাবে না। বা রাস্তায় সাথে আমার দেখা হয়েছে, রাস্তায় এক মুরব্বীর সাথে দেখা হয়েছে, তাকে সালাম দিই নেই, সালাম দিয়েছিলাম। অমুক মুরব্বীর সাথে দেখা হয়েছে, তাকে আসসালামু আলাইকুম বলছিলাম, হ্যাঁ, বা সৌহার্দ্য বিনিময় শ্রদ্ধা জ্ঞাপন করছি, এইটা আমি করি নাই। তাইলে তো এটা করতে হবে। পরের দিন কিন্তু আমার ওইটা আরও ডেভেলপ হচ্ছে, হ্যাঁ, ভালো হচ্ছি ধীরে ধীরে। যে স্যারকে শ্রদ্ধা, স্যারের ওই নিয়েতেই আমি যদিও লিখি নাই তারপর থেকে, কিন্তু চেষ্টা করেছি স্যারের ওই নীতিটার। তো এইটা হলো যে আমরা যারা সাহিত্য করি, আমি প্রেম করছি, সমস্যা কি, এটা লিখি। আমার প্রেমটা যদি আমি আমার লেখার মধ্যে আনতে পারি তো প্রেমের শ্রেষ্ঠ উপন্যাস হবে সেটা। কিন্তু লিখতে যায় আমি সত্য কথাগুলো লিখলাম না। আমার কাছে একদিন 200 টাকা চাইছিল, আমি দেই নাই, এটা লিখি নাই। আমার প্রেমিকা, বা আমি একটা খারাপ কথা বলেছিলাম, তাকে বকা দিয়েছিলাম, সেটা লিখি নাই। আমার কথা হলো যে আমি চলতে গেলে বা লেখার প্রয়োজনে আমি তো মনে করি যে লেখার প্রয়োজনে বাস্তব অভিজ্ঞতা সবচেয়ে কাজে লাগে। সেটা যদি আপনার না থাকে, সিগারেট আপনি খান নাই, সিগারেট নিয়ে আপনি লিখতেছেন, কি জানেন সিগারেট সম্বন্ধে, আপনি সিগারেট নিয়ে লিখতেছেন। আপনি যদি ওই পরিবেশের থেকে বেড়ে উঠে থাকেন তাহলে ওইটা নিয়ে লিখতে পারবেন। আপনি আমেরিকায় বসে থেকে বাংলাদেশ নিয়ে লিখবেন, হয় না। পাহাড়ে বসে পাহাড়ই জানা যায়, পাহাড় বসে ঝর্ণা সাগর নিয়ে লেখা যায় না। কথা সাহিত্য নিয়ে অনেক প্রশ্ন এসেছে ইতিমধ্যে। বর্তমান সময়ে তরুণদের গল্প উপন্যাস পড়ে, তো তরুণদের গল্প উপন্যাস পড়ে আপনি কতটুকু আশাবাদী ভবিষ্যৎ কথা সাহিত্য নিয়ে? তরুণরা ভালো লিখছে, এটা আসলে আমি তরুণ বলে না, আমি স্বীকার করি অনেক আগে থেকে তরুণরা ভালো লিখছে, কিন্তু আশাবাদী যতটা আশা করি শূন্য দশকে যারা লেখে তাদের কাছে। কারণ আমরা যেটা সে কথা সাহিত্য বলে চালিয়ে দিতে পারত, সেটা যখন সে কবিতা বলে চালিয়ে দেয় তখন কথা সাহিত্যটা পিছিয়ে যাচ্ছে। এই কারণেই পিছিয়ে যাচ্ছে। আমরা কথা সাহিত্য লিখতে যা কবিতা আর কথা সাহিত্যের পার্থক্যটুকু আমরা বুঝি না। আর তরুণরা ভালো লেখে, এটা সত্য। যদিও যারা আমাদের মুরব্বী আছেন তারা এটা স্বীকার করে না। এরকম বাস্তব অভিজ্ঞতা বহুত আছে, অনেক আছে, আমি জানি, আমার লাইফে আমি নিজেই দেখেছি। আর যারা আমাদের সিনিয়র আছে তারা নিজেরা মনে করে যে তারা আজন্মের বট গাছ, এই গাছ কোনো দিন হবে না, মারা যাবে না, কেটে ফেলা হবে না, এটা জন্মে থাকবে একবারে, ওই জন্মের পরে যে শুরু হয়েছে ওইটা ওই কিয়ামত পর্যন্ত থাকবো, এটা তারা মনে করে। তো তরুণদের নিয়ে যে আমার ভাবনা, আমরা আসলে যারা লিখি সেটা স্পষ্টত কী লিখতেছি এটা স্পষ্ট করতে হবে আপনাকে, কিন্তু পাঠকের কাছে দায়বদ্ধ না। আমার লেখা পাঠক বুঝবে না
এই জন্য আমাকে ওই পাঠকের সাথে মানে তাল মিলিয়ে চলতে হবে তা না। আমি আমার মতো সাহিত্য করতে থাকি, একদিন এটা পাঠক সমাদৃত হবে আমার বিশ্বাস। তবে চেষ্টা করি শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করার জন্য বই পড়ি আমরা। যদি গল্প লিখি, কবিতার বই পড়ি, প্রচুর পরিমাণে কবিতার বই পড়ি। আর যদি কবিতা লিখি, অসংখ্য কথা সাহিত্য পড়ি, গল্পের বই পড়ি, প্রবন্ধ নিবন্ধ পড়ি। শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হবে। আমার ভিতরে আছে লেখা প্রকাশ করার যে ভঙ্গিটা, শব্দ প্রয়োগের বিষয়, সেটা আমাকে জানতে হবে। আমি একটা জায়গায় বলেছিলাম যেরকম যে যারা প্রচুর শব্দের সাথে পরিচিত, যে কবিতার যে সংজ্ঞা আবশ্যকভাবে শব্দ সুবিন্যস্ত প্রয়োগ, এইটা এটা 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 এই কারণেই বললাম যে যারা আসলে অসংখ্য শব্দের সাথে পরিচিত, তারা যদি আমি আমার একজন গুণী মানুষ, আমাদের এলাকার সাংসদ প্রিয় তারুণ্য প্রকৌশলী তানভীর শাকির জয়, আমার নেতা মোহাম্মদ নাসিম প্রয়াত নেতা, তার সুযোগ্য উত্তরসূরি, আমি ওনার ওয়াইফের একটা কবিতা শুনেছিলাম। ম্যাডাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, 4-5 লাইনের একটা কবিতাটা শুনতে শুনতে একটা জায়গায় যে টাস করে মানে এমনভাবে লাগছে যে মানে 4 লাইনের কবিতা শুনতে শুনতে মানে শোনার আগেই শেষ, অথচ একটা জায়গায় যায় 2টা শব্দ মনে হয়েছে যে কলিজার এদিক দিয়ে তীর গিয়ে ওই দিক দিয়ে বের হয়ে গেছে, এরকম সাথে সাথে চোখ দিয়ে পানি বেরো আসছে। তো ওই কবিতা, আরও অসংখ্য কবিতা এরকমই আমি দেখেছি যে যারা আসলে প্রচুর শব্দ জানে, শব্দ ভাণ্ডার যাদের সমৃদ্ধ, তারা যেমন একটা লেখা লিখতে গিয়ে ওই যে টাসি শব্দ, টাচি শব্দ তারা জানে, সমর্থক শব্দগুলো ব্যবহার করতে গিয়ে তারা ওই শব্দই ব্যবহার করে যে শব্দটা আপনার কলিজা ছিদ্র করে দেবে, একবারে টাচ করবে আপনার হৃদয়ে গিয়ে। আর আমি এমন একটা শব্দ লিখবো যে আপনার কাছাকাছি গিয়ে দাঁড়ায় যাবে। আমার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ না। এই জন্য আমি বলি, আমি নিজেও পড়ি, আমি জীবনে অসংখ্য বই পড়ছি, অসংখ্য। আপনি বই পড়েন, আপনার লেখার জন্য যদি বই পড়েন একটু, তার মানে কিছু লেখা লিখতে যে আমরা যেমন লিখি যে আসলে এটা লিখতেছি, এটা লেখা হচ্ছে কি না, মানে মানে লেখা কি হচ্ছে বা লেখার মতো কি না, কাপ পড়েন আপনি বুঝতে পারবেন, কাপ পড়েন আপনি বুঝতে পারবেন যে আপনি তখন মনে হবে যে আমার লেখা হচ্ছে। তো এই জন্যই আমি বলি পাশ্চাত্যের অনেক বই আছে, যেমন এই যে আমি দিল্লি, লোটা কম্বল, নেহরঞ্জনের দীপশিখা, তারপরে বিচার, ট্রেন টু পাকিস্তান, ওরিয়ানা ফাল্লাসির হাত বাড়িয়ে দাও, এসব এরকম, ভলকা থেকে গঙ্গা, আমি এরকম আছে অসংখ্য বই আছে যে বইগুলো আসলে ওই ভিতরটা খুলে দেবে, দরজা অসংখ্য দরজা খুলে দেবে আপনার লেখার। অলোক চন্দ্র দাস দাদা লিখেছেন, শুভেচ্ছা জানবেন দাদা, আপনাকেও শুভেচ্ছা। তোমাদের মিজান হাওলাদার জয়েন করেছে। মিজান হাওলাদার বোম্বাই হোমসের কর্ণধার, আমাদের জন্য লেখকদের জন্য তিনি ইতিমধ্যে একটা বিশাল অফার দিয়েছেন। বোম্বাই হোমস আয়োজন করতে যাচ্ছে বিশাল একটি বইজীবী প্রতিযোগিতা। এখানে প্রথম হওয়া ব্যক্তি পাবেন 5,000 টাকা। 3টা বই এই প্রতিযোগিতায় থাকছে। আমার নদীর নাম যমুনা, নাহিদ আশরাফি আপার জাদুর ট্রাং ও বিবর্ণ বিষাদেরা, রুদ্রাক্ষ রায়হানের দৈনিক সুখ সংবাদ। মিজান হাওলাদার শুভেচ্ছা। এমডি দেলোয়ার হোসেন ভাই বলেছেন, কবিতার সাথে গল্পের মিল আছে বা পরোক্ষ দ্বন্দ্বও আছে, এ বিষয়ে কিছু বলেন। কবিতার সাথে গল্পের মিল থাকতেই পারে, কারণ আমার একটা কবিতার বই বের হয়েছে, ওই বইয়ের মাঝখান থেকে অলরেডি 4-5টা কবিতা আমার গল্প হয়ে গেছে। মিথ্যে তিলক এটা একটা কবিতা ছিল,
আমি এটাতে একটা গল্প তৈরি করছি। আমার মনে হয়েছে যে এটা নিয়ে একটা গল্প বানানো দরকার। মানে আবার চুন একটা স্বল্প দৈর্ঘ্য বানাইছি আমার মা কবিতা থেকে। ইতিমধ্যেই আমার একটা কবিতা ফেরা, যা দিয়ে আমি 267 পেজের একটা উপন্যাস তৈরি করেছি। একটা কবিতা দিয়ে 267 পেজের উপন্যাস। তার মানে এই কবিতার মধ্যে বিশাল একটা গল্প ছিল। বইটার নাম ওপার এপার। আসবে এবারের বইমেলা, যেহেতু পিছিয়ে গেছে, আমার পাণ্ডুলিপি তৈরি, ইনশাল্লাহ আসার কথা, যদি অন্য কোনো সমস্যা না হয়। প্রচ্ছদ এখনও পাইনি। তো কবিতার সাথে গল্পের মিল বা দ্বন্দ্ব, পরোক্ষভাবে দ্বন্দ্ব, এটা আমি দ্বন্দ্ব বলি না। কারণ কবিতা মূলত একটা ভাবের বহিঃপ্রকাশ। একটা সময় যখন একটা ভাব চলে আসে, এই ভাবের মধ্যে বিশাল একটা গল্প থাকে। যেমন যেটাকে যদি সম্প্রসারণ করি, একটা গল্প হয়ে যাবে। যেমন আমরা তো পড়েছি যে ভাব সম্প্রসারণ, যে বিষয়টা বলছি, যে সুশিক্ষিত লোক মাত্র সুশিক্ষিত, এই কথা দিয়ে একটা পুরো একটা গল্প লেখা যায়। তো কবিতা তো ওই জিনিস, যে আমি অল্প কথায় বিশাল কিছু প্রকাশ করা, বিরাট একটা ভাব। আমার পুরো লাইফটাই আমি একটা কবিতা, 2 লাইনের 4 লাইনের কবিতার মধ্যে লিখতে পারবো। এটাই কবিতার সত্য কথা। আর আমি এটাকে দ্বন্দ্ব বলি না। আমি তো মনে করি যে কবিতা হলো গল্প বা উপন্যাসের মাদারবোর্ড। কারণ একজন কবি, একটা কবিতা দিয়ে চলচ্চিত্র হয়, নাটক হয়, বিশাল বিশাল গল্প হয়, উপন্যাস হয়। আবার কবিতা ছাড়াও হয়। আমি বলছি না যে কবিরাই কথা সাহিত্যিক। অনেক কবি আছে যার কোনো গল্প নাই, সারা জীবন কবিতা লিখছে, আছে এরকম। তো ধন্যবাদ দেলোয়ার হোসেন ভাই। মোহাম্মদ ফারহান ইসলাম নীল, অনেক দিন পর আপনাকে দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমাকেও তো অনেক দিন পর দেখলাম ভাই। নামটা খুব পরিচিত নাম আমার। আজকে যারা বুক আর্থে জয়েন করেছেন প্রত্যেককে শুভেচ্ছা। এবং বুক আর্থ, আপনারা সবাই বুক আর্থের সাথে থাকবেন। আমাদের যারা বুক আর্থ এর জনক, যারা বুক আর্থের স্বত্বাধিকারী, যারা এই বুক আর্থ বই বিপণী প্রতিষ্ঠানটি চালাচ্ছেন, আমি চাই আপনারা এই বুক আর্থ সব ধরনের বইয়ের এখানে পাওয়া যাবে। যেমন ই বুকরার জন্য বুক আর্থের মাধ্যমে মানুষ পায়। আগামীতে এটা একটা ওয়েব চালু করা হোক, আমি চাই। যারা কলা কৌশলী আছে প্রত্যেকেই অভিজ্ঞ এবং কবি, শব্দনীল দাদা, প্রত্যয় হাসান সহ আরও অনেকে আছে যাদের সাথে হয়তো আমি জানিও না, পরিচয় আমার নাই, কিন্তু আমি যারা আছে এরা মূলত অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এবং মেধামননের মানুষ। আগামীতে আমি চাই এখান থেকেই অনেকের বই ইবুক আকারে চলে আসবে। তো কবিতার কথা বলতেছিলাম, যদিও আমি কবি না। কবিতার কথা, আমার নদীর নাম যমুনা। ইতিমধ্যেই রকমারি, বুক আর্থ সহ শাহবাগের প্রায় সবগুলা বই বিপণী পাওয়া যাচ্ছে। এবং যারা সংগ্রহ করতে চান বুক আর্থে আপনারা ইনবক্সে আপনাদের ঠিকানা দিবেন এবং সে বুক আর্থ থেকে বইটি পাবেন। ফারহান ইসলাম নীল, আমার
নতুন বই আমার নতুন বই নদীর নাম যমুনা। এটার প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি, হলদার প্রকাশনী থেকে এসেছে। বইটি অনেক ভালো করেছে প্রকাশককে ধন্যবাদ। ও বইটার কভার করেছে প্রায় 250 গ্রাম কাগজে, এবং ভিতরে যেটাতে লেখা, যেটাতে লেখা ওইটা 150 গ্রাম গ্লসি পেপারে করা। অনেক যত্ন করে বইটি করেছেন তিনি। আসলে এত পরিশ্রম কেউ করে না, মানে বই তো এমনি 80 গ্রাম কাগজে 80 গ্রাম অফসেট পেপার হইলেই হয়, কিন্তু উনি অনেক যত্ন করে বইটি করেছেন। উনি আমাকে বলেছিলেন যে ভাই, আমি আপনার উপন্যাসটা পড়েছি, আমার ইচ্ছা মতো আমি এটাকে মলাটবদ্ধ করব, আপনি বই সম্বন্ধে কিছু বলবেন না, বইটা হওয়ার পরে আপনি দেখবেন। কিন্তু আমি যতটা আশা করেছিলাম তার চেয়ে 50 গুণ বেশি, 100 গুণ বেশি করেছেন তিনি, এই জন্য ওনাকে ধন্যবাদ। আর এই বইটা নদীর নাম যমুনা, আমি তো নদীর নাম যমুনা নিয়ে ইতিমধ্যে বলেছি। নদীর নাম যমুনা মূলত চরপাড়ের মানুষের বাস্তব অভিজ্ঞতার মানে প্রতিফলন, এটাতে আমি দেখানোর চেষ্টা করছি। আমার ব্যক্তিগত জীবন, আমার মানে আমার বেড়ে ওঠা শৈশব কৈশোরের যে আমি যে পরিবেশের সাথে, যে আবহাওয়ার সাথে বড় হয়েছি, যে প্রতিকূলতার সাথে বড় হয়েছি, প্রত্যেক দিন যে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার, কোনো প্রকার লাইফ সাপোর্ট বা লাইফ জ্যাকেট ট্যাকেট ছাড়াই আমরা নদী পারাপার হতাম। এখানে অসংখ্য মানুষ যে নৌকাডুবিতে মারা যেত, এটা কারোর নিরাপত্তা নাই। মানে একটা নৌকাতে 100 জন মানুষও যায়, বড় নৌকাতে যদিও 30 জন যে নৌ পারাপারে এখন 30 জন করে লোক নেয়, কিন্তু এমন সময় গেছে তখন যে যত লোক উঠতে পারে এরকম করে যায়। তো এখন অবশ্য নৌ দুর্ঘটনা একটু কম হয়, কিন্তু আগে হয়তো প্রচুর পরিমাণে, মানে আগে এইরকম ঘটনা অসংখ্য। কোথাও কোথাও এরকম হইতো যে একটা পরিবার, একটা গ্রাম, একটা পুরা এলাকা শূন্য হয়ে গেছে গা। এক গ্রামের মানুষ সবাই গেছে ঘাস কাটার জন্য, কাইসা কাটার জন্য, ফেরার সময় ঝড়, সবগুলো মানুষ মারা গেছে গা। এরকম একবারে 30-35টা কবর, নতুন কবর এক জায়গায় মানে ওঠান, এরকম হৃদয় বিদারক অসংখ্য ঘটনা আমরা দেখেছি। এই যে ঘটনাগুলো, এই ঘটনা এবং তখনকার মানুষের যে মানে অর্থনৈতিক টানাপোড়েন, সামাজিক যে বিষয়গুলো, এবং নদীর যে আগ্রাসী বিধ্বংসী ভাঙন, এই ভাঙনের যে মানুষ দিশেহারা হয়ে বিভিন্ন দিক ছুটোছুটি করতো, এবং এই যে আবার নদীর মধ্যে মাছ ধরে মানে জীবন চালানোর যে বা মাছ ধরে যারা জীবন অতিবাহিত করে, এসব মানুষের যে জাগতিক কান্না আমি এখানে তুলে আনার চেষ্টা করছি। বাকিটা যারা আপনার পাঠকদের কাছে মূল্যায়নের জন্য ছেড়ে দিলাম। আমি আবারও আহ্বান জানাচ্ছি, আমার অঞ্চলের মানুষ যারা, আমাকে ভালো নাও লাগতে পারে, আপনাদের আমার কথাও ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি আমার অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি সব আমি আমার 2টা বই মলটবদ্ধ করেছি। আজীবন বাবা, নদীর নাম যমুনা। আমার অঞ্চল এই 2টা বইয়ের মধ্যে বছরের পর বছর বেঁচে থাকবে। আপনাদের জীবন ঘনিষ্ঠ, আপনাদের শৈশব কৈশোর, আপনারা যা দেখে থেকে বড় হয়েছেন, যা করে করে বড় হয়েছেন, যে পরিবেশের সাথে আপনাদের আত্মার নিবিড় সম্পর্ক, সেইটাই আমি তুলে আনার চেষ্টা করছি। অন্তত একবার আপনারা পড়বেন। আমি তো আবারও বলছি, আমার কথা ভালো নাও লাগতে পারে, আমাকেও ভালো নাও লাগতে পারে, আমার কাজও ভালো নাও লাগতে পারে, কিন্তু বই ভালো লাগবে, এটা আমি 100% শিওর। বই ভালো না লাগলে বই ফিরিয়ে দেবেন, টাকা ফেরত।
টাকা ফেরত দিয়ে দেব। বই পড়ার পর যদি আপনার মনে হয় বই ভালো হয় না, টাকা ফেরত। আমি চেষ্টা করছি এখানে যে আমি চেষ্টা করছি, শব্দ নিয়ে খেলছি। হ্যাঁ, আমি শব্দে ছন্দে চেষ্টা করছি, উপন্যাসটা ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। আজীবন ব্যয় এক ধরনের উপস্থাপন ছিল, গল্প ভিন্নতা ছিল, একটা পরিবারের গল্প ছিল। এটা সামগ্রিক একটা অঞ্চলের গল্প, প্রত্যেকটা এক এক রকমের। আপনার মনে হবে কবিতা পড়তেছি, কবিতার মধ্যেই ডুবে আছেন, কবিতা 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 করে যাচ্ছেন আপনার ফেলে আসা জীবনে, অতীতে, স্মৃতির বন্ধনে। একবার পড়বেন প্লিজ, একবার পড়বেন। বুকার থেকে বইটি সংগ্রহ করবেন। আমার ইনবক্সেও যদি বলেন আপনারা, আমি এটা পাঠিয়ে দেবো বুক আর্থ থেকে আপনাদের কাছে বই যাবে। আমি আবারও বুক আর্থের সাথে যারা জড়িত, শব্দ নিয়ে পড়তে হাসান দাদা সহ সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা জানাচ্ছি। আর যারা আজকে আমার সাথে ছিলেন প্রত্যেককে আমি শ্রদ্ধা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি। বোম্বাই হোমস কে ধন্যবাদ বিশাল একটা বইজীবী প্রতিযোগিতা করার জন্য। আর আমার বোম্বাই হোমসের কর্ণধার মিজান হলদারের তৃতীয় কবিতা গ্রন্থ সহিংস শব্দের গান। আমি তো মিজান হলদারকে শব্দের জাদুকর বলি। তো সহিংস শব্দের গানের বেশ কিছু কবিতা আমি দেখেছি তারপর টাইমলাইনের পোস্টে। আমি জানি যে এটা ভিন্নতর একটা বই আসতেছে। মিজান হলদারের প্রথম বই তো ব্যাপক মার্কেট পেয়েছিল, রং বেরঙের বিরহ, তারপরে নিঃসঙ্গ কলোনি। এরপর আসতেছে আমাদের শহীদুল ইসলাম নীরবের দুইটা বই আসতেছে। অনেকেরই নতুন বই আসতেছে, প্রত্যেকে আমি স্বাগত জানাই। যাদের নতুন বই আসতেছে সবাই বইয়ের নাম দিবেন। আমরা নতুনদের বই আমি অনেক বেশি কিনি। নতুনদের যারা নতুন বই বের করেন প্রত্যেকের বইয়ের সাথে করে খাওয়ার চেষ্টা করি। প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার আজকের কথা শেষ করছি। আমি যদি ভুল বলে থাকি, যদি কারো মনে কষ্ট দেওয়ার মতো কিছু বলে থাকি, যদি আমার অভিজ্ঞতার বাইরে কিছু বলে থাকি, আমার জানার বাইরে কিছু বলে থাকি, সে আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জ্ঞানের অভাব থাকতে পারে, বলার প্রাঞ্জলতার ভুল থাকতে পারে, বা আমি কারো মনে কষ্ট দেওয়ার মতো কথা বলে থাকতে পারি। সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভালো বলে থাকি এটা আপনাদের, আর যদি যত খারাপ কথাগুলোর দায় আমার। আপনাদের প্রত্যেকের প্রতি শুভেচ্ছা, যারা ছিলেন, যারা দেখবেন লাইভটি পরে, প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা। এবং আবারও বলতেছি, আমার নদী নাম যমুনা, আমার 40 বছরের আত্মার প্রেম, আমার জাগতিক প্রেম, আমার জীবন ঘনিষ্ঠতার প্রেম। নদীর নাম যমুনা। নদীর নাম যমুনা কতটা ভালোবাসি, তার বহিঃপ্রকাশ আমার মেয়ে হয়েছে রিসেন্ট 5 জানুয়ারি, তার নামও রেখেছি যমুনা। যমুনাকে সবাই ভালোবাসে, কিন্তু কিছু কিছু ভালোবাসা প্রকাশ করা যায় না। সেটা আমি মলটবদ্ধ আকারে প্রকাশ করেছি আপনাদের জন্য, চরপাড়ের মানুষের জন্য। প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ, যারা সিরাজগঞ্জ, গাজীপুর, যারা সরিষাবাড়ি, জামালপুর, বগুড়া অঞ্চলে নদী পাড়ের মানুষ, আপনারা বইটা একবার পড়বেন। এখানে আপনাদেরই জীবনালেখ্য আমি লেখার চেষ্টা করেছি। প্রত্যেকের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। বুকার্থকে ধন্যবাদ। বুকার্থের কাছে আমার আবেদন, বুকার্থের কাছে অনুরোধ, আপনারা ই বুকটাও চালু করবেন। প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।